হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডাব্লিউবিপি এসআই মেইনসের পরীক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো এই শেষ মুহূর্তে তোমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে, কি কি জিনিস মাথায় রাখবে, পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিসগুলো মাথায় রেখে উত্তর করতে শুরু করবে, সেটা নিয়ে কিন্তু আজকে বলবো। এবং অবশ্যই মন দিয়ে আজকের ভিডিওটা দেখো, এক্সাম হলে গিয়ে হেল্প হবে। আর একটা কথা বলবো, যে কেউ যদি মনে করো যে না আমি এরম করবো না ওরম করবো, পরে কিন্তু মনে হতে পারে পরীক্ষা এটার জন্য কমপ্লিট করে আসতে পারলাম না, যেটা ক্লার্কশিপে হয়েছে। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রশ্নপত্র ও উত্তরপত্র কিভাবে থাকে। এমন না যে প্রশ্নপত্র, যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই জানে, যারা জানে না আমি তাদের কথার জন্যই বলছি, যে তোমাদের কিন্তু প্রশ্ন আলাদা, উত্তরপত্র আলাদা হয়। ঠিক আছে? আবার অনেক সময় উত্তরপত্রতে কোশ্চেন নাম্বার মার্কিং করা থাকে। ধরো এটা যদি উত্তরপত্র হয়, এখানে দিয়ে দেবে 1 নাম্বার, এখানটা দিয়ে দিল 2 নাম্বার, তার মানে 1 নম্বরের জন্য তুমি এই নির্দিষ্ট জায়গাটুকুই পাবে, তার মধ্যেই তোমাকে লিখতে হবে। ঠিক আছে? যদি এরকম ভাবে দিয়ে দেয়। তো প্রশ্নপত্র উত্তরপত্র আলাদা, যেমন তোমরা ছোটবেলায় পরীক্ষা দিয়েছো, প্রশ্ন আলাদা উত্তর আলাদা, সেরকম ভাবেই কিন্তু তোমরা সেট পাবে। আচ্ছা আচ্ছা, দেখো, পরীক্ষার আগে শেষ মুহূর্তে কোনগুলো দেখে যাবে, এটা জানতে গেলে তোমাদের আগে জানতে হবে যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, তাই তো? তো সিলেবাসে দেখো কি কি রয়েছে। পেপার 1, এটাতে তোমরা 2 ঘন্টা টাইম পাবে। রয়েছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, রিজনিং। আর পেপার 2 হলো 1 ঘন্টা টাইম পাবে, ইংলিশ, এটা ল্যাঙ্গুয়েজ পেপার। আর পেপার 3তে হলো বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, যার যেটা আছে, তো এটাতেও কিন্তু 1 ঘন্টা টাইম পাবে। এবারে দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে। পেপার 1 যেটা 2 ঘন্টা টাইম, সেটার জন্য 50-50 মানে 100 থাকছে। জিএস আর এদিকে অ্যারিথমেটিক, রিজনিং। ইংলিশ থেকে 50, বেঙ্গলি থেকে 50। তো সব থেকে স্কোরিং যে জায়গাটা সেটা কোনটা বলো তো? সব থেকে স্কোরিং জায়গা হলো অ্যারিথমেটিক আর রিজনিং। এই এই দুটো হলো সব থেকে স্কোরিং, মানে ফুল মার্কস চাইলে তুমি তুলতে পারবে। ইংলিশের ক্ষেত্রে স্কোরিং হলো ট্রান্সলেশন আর গ্রামার। ঠিক আছে? ট্রান্সলেশন আর গ্রামার হলো ইংলিশের ক্ষেত্রে স্কোরিং, আর বেঙ্গলির ক্ষেত্রে হলো ট্রান্সলেশন। ঠিক আছে? তো এই যে জায়গা কটা, এই জায়গা কটা কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। 1 নম্বর, 2 নাম্বার, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইটা হলো স্কোরিং, ফুল মার্কস পাওয়ার মতো বা ফুল মার্কসের কাছাকাছি পাওয়ার মতো জায়গা। বাকিটা হলো তোমার স্কিল। জিএস তুমি যেরকম পড়বে, যতটা পড়বে সেখান থেকে তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি। যদি ডেসক্রিপটিভ চলে আসে, আগেরবার ওয়ান লাইনার এসেছে কেপিতে দেখলাম আমরা, যদি ওয়ান লাইনার আসে তাহলে তো হলো, তোমাকে ওয়ান লাইনারে লিখতে হবে। কিন্তু যদি ডেসক্রিপটিভ আসে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করবে আমি সমস্ত কিছুই বলে দিচ্ছি। আর বেঙ্গলির ক্ষেত্রেও তাই, প্রতিবেদনটাও কিন্তু সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, চলো। দেখো, টু দ্য পয়েন্ট উত্তর কিভাবে লিখবে। এখানে দুটো প্রশ্ন নিয়েছি। ওয়ান লাইনার হিসেবে যখন আসে তখন ধরো প্রশ্নটা হবে আচ্ছা, এখানটার স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, 1 নম্বর। তো উত্তর যখন তুমি লিখবে তখন কিভাবে লিখবে? শুধু কি ডেট দেবে? একদমই নয়, লিখবে একদম প্রশ্ন ধরে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অমুক দিনে হয়েছিল,
হ্যাঁ, এটা কে করিয়েছিলেন সেটা তুমি চাইলে একটা এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন নেই, না লিখলেও ভুল নেই। একটা এক্সট্রা ইনফরমেশন চাইলে অ্যাড করতে পারো, না চাইলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি ধরো এরকমভাবে দিলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 2020-তে এসেছে, 2.5 মার্কস ছিল। এবার তুমি ধরো লেখা শুরু করলে ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, না এরকমভাবে কিন্তু লিখবে না। মানে লিখবে কিভাবে লিখবে, ওটা জাস্ট 1 লাইন থেকে 2 লাইন। প্রথম হেডিং হবে তোমার ভূমিকা, ভূমিকাতে 2 লাইন। তারপরে হেডিং করবে সময়, কবে হয়েছিল, বা হেডিং এরম ভাবে করবে কবে হয়েছিল, কোথায় হয়েছিল, বা স্থান দেবে, কেন হয়েছিল। ঠিক আছে, কি লিখবে, কারণ। তারপরে হেডিং হবে ফলাফল। ঠিক আছে, এবার যখন এক্সামিনার তোমার খাতাটা দেখবে, তুমি ধরো এরকম পয়েন্ট করে লিখলে না, এক ঢালা লিখে দিলে, এক্সামিনারের খুঁজতে হবে তুমি কোথায় ডেট লিখেছো, কোথায় টাইম লিখেছো, কোথায় কারণ লিখেছো, কোথায় ফলাফল লিখেছো। যখনই তুমি এক্সামিনারকে কম খাটাবে, তোমার নাম্বারটাও ভালো আসবে। তো প্রত্যেকটা জিনিস এরকমভাবে পয়েন্ট করে 1 লাইন 2 লাইন 1 লাইন 2 লাইন করে লিখে কিন্তু এই লেখাটা তোমাকে কম্প্যাক্টভাবে সাজাতে হবে। এরকমভাবে কিন্তু করবে। যদি 1 লাইনার আসে তাহলে অবশ্যই অবশ্যই প্রশ্ন ধরে উত্তর লিখবে। আর যদি বাই চান্স একটা দুটো প্রশ্ন এরকম বড় মার্কসের, যেমন কেপিতেও একটা 4 মার্কসের কোশ্চেন দিয়েছিল, তো এরকম যদি 3 মার্কস কি 4 মার্কসের কোশ্চেন দিয়ে দেয়, সেটা কিন্তু এরকম ঠিক পয়েন্ট করে করে কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, অঙ্কে নাম্বার দেওয়া হয় কিভাবে? দেখো, অঙ্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা মাথায় রাখবে, ম্যাথ। স্টেপ জাম্প করা, সঠিক যুক্তি না দেওয়া, বা যুক্তি দেওয়ার প্রয়োজন অনুভব না করা, এই 3টে কারণের জন্য তোমাদের পার্ট মার্কিং 1/2 to 1-2 মার্কস হতে পারে। ঠিক আছে, তুমি মনে করলে না থাক, এখানে এত যুক্তি দেওয়ার দরকার নেই, আমি অঙ্কটা করেই দিই, স্যার কি জানে না, ম্যাডাম কি জানে না যে দেখবে, জানে তো ঠিকই, তাহলে আমরা করে দিই। তো এই যে উপযুক্ত যুক্তি দেওয়ার প্রয়োজন মনে না করা বা যুক্তি না দেওয়া, তুমি ভুলে গেলে দিতে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি ভাবলে যে এত লেখার দরকার নেই, আমি শর্টে করে দিই অঙ্কটা। ঠিক আছে, বা স্টেপ জাম্প করলে, ঠিক আছে, স্টেপ জাম্প করলে সেক্ষেত্রে কিন্তু তোমার পার্ট মার্কিং হতে পারে। এবারে আরেকটা কন্ডিশন আছে, যেখানে তোমার ফুল মার্কস কাটা যাবে তুমি অঙ্ক ঠিক করলেও। পুরো অঙ্ক ঠিক, ফুল মার্কস কাটা যাবে। কেন? লাস্ট লাইনে উত্তর ভুল লিখলে,
তুমি লাস্ট লাইনে উত্তর ভুল লিখে আসলে পুরো অঙ্ক ঠিক করে, তোমার নাম্বার কিন্তু পুরোটাই কাটা যাবে। তো প্রত্যেক সময় খুব ঠান্ডা মাথায় কিন্তু অঙ্কগুলো করবে। উত্তরটা লেখার আগে প্রশ্নের লাস্ট লাইনটা ভালো করে পড়বে, পড়ে উত্তরটা একদম ভালো করে দেখে শুনে কিন্তু লিখবে। এক্ষেত্রে কিন্তু তুমি ঠিক করে আসবে, তুমি জানো আমি ঠিক করে এসেছি, তোমার ওইটুকু হয়তো খেয়াল নেই, মাইন্ডে নেই, তুমি নাম্বার কিন্তু তোমার চলে যাবে। আর যেটা বললাম পার্ট মার্কিং কিন্তু এইভাবে নাম্বার কিন্তু কাটা যায়। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ডেসক্রিপটিভ রাইটিং স্ট্র্যাটেজি, ডেসক্রিপটিভ রাইটিং স্ট্র্যাটেজি কিভাবে তোমরা করবে। ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে তোমরা 1 ঘন্টা ইংলিশ 1 ঘন্টা বাংলায় টাইম পাচ্ছ, তো ওই 60 মিনিটের মধ্যে তুমি প্রথম কোনটা করবে? ইংলিশের ক্ষেত্রে এই যে এই যে কথাটা বললাম ডেসক্রিপটিভ রাইটিং কিভাবে করবে, এই সেম কথা আমি ক্লার্কশিপেও বলেছি। ঠিক আছে, যারা শুনেছে তারা কমপ্লিট করে রিভিশন করে এসেছে, যারা শোনেনি তারা কমপ্লিট করতে পারেনি। তো তোমাদেরকেও বলছি, এবার শোনা না শোনা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। প্রথমে ইংলিশ ডেসক্রিপটিভে কি করবে? 1 নম্বরে করবে গ্রামার, 2 নম্বর করবে ট্রান্সলেশন, 3 নম্বরে গিয়ে করবে হলো রিপোর্ট। ক্লার্কশিপে যে স্টুডেন্টটা আমাকে ফোন করে জানালো যে ম্যাম কমপ্লিট করে আসতে পারিনি, কেন? যে না আমি আগে ভেবেছি আমি প্রতিবেদন আর রিপোর্টটা লিখবো, তো এই কারণে আমি কমপ্লিট করে আসতে পারিনি। তো এখানেই কিন্তু সে ভুল করেছে। এটা গেল হলো ইংলিশ। আচ্ছা, বেঙ্গলির ক্ষেত্রে 1 নম্বরে করবে হলো ট্রান্সলেশন, আর 2 নম্বরে করবে হলো প্রতিবেদন। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজি। আর পরীক্ষার আগে ঠিক এই জিনিসগুলো মাথায় রাখবে। এক্সাম হলে গিয়ে আমি দুম করে রিপোর্ট আগে লিখতে শুরু করে দিলাম, দুম করে প্রতিবেদন আগে লিখতে শুরু করে দিলাম, লাস্টে দেখবে গ্রামার দেখার টাইম নেই, ট্রান্সলেশনের 1টা 2টো বাদ চলে গেল, যদি প্যারাগ্রাফ দেয় পুরোটা কমপ্লিট করতে পারলে না। ঠিক আছে, তো আশা করি এই জিনিস যা যা বললাম প্রত্যেকে মাথায় রাখবে এবং প্রত্যেকের জন্য এটা হেল্পফুল হবে। তো আজকের মতো এখানে কিন্তু শেষ করছি। প্রত্যেকে খুব মন দিয়ে পরীক্ষাটা দাও, খুব ভালো করে পরীক্ষাটা দাও, প্রত্যেককে বেস্ট অফ লাক। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।